তোমাদের প্রত্যেককেই ম্যাথ এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা দশম শ্রেণী ক্লাস 10-এর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিষয়টির নাম এই মুহূর্তে বলছি না, আমি একটু তার আগে বিষয়টি সম্বন্ধে আলোচনা সেরে নিতে চাই। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে যেমন ধরো একটা নির্দিষ্ট পরিমাণ কাজ, ধরো তোমাকে বলা হলো কি যে এই যে 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিতে ধান লাগাতে হবে, বা তোমাকে বলা হলো কি যে 100 কিলোমিটার দূরত্ব যাতায়াত করতে হবে। তো এই যে 1 বিঘা জমি বা 100 কিলোমিটার দূরত্ব যখন তুমি যাতায়াত করছো, তো এই 100 কিলোমিটার এই দূরত্বটা স্থির হয়ে যাচ্ছে, বা 1 বিঘা জমি এটা কিন্তু স্থির, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু দেখো, এর সাথে সম্পর্কিত যে সমস্ত জিনিস আছে সেগুলো কেমনভাবে পরিবর্তন হয়। যখন আমরা জমিতে চাষ করি তখন দুটো জিনিস আমাদের কাছে এসে পড়ে, যে শ্রমিক সংখ্যা আর সময়। শ্রমিক সংখ্যা আর সময়। তো আমরা দেখেছি যে শ্রমিক সংখ্যা যদি বাড়ানো হয় তখন কিন্তু কম সময়ে চাষ হয়, আবার শ্রমিক সংখ্যা যদি কমানো হয় তখন কিন্তু কি হয় না, সময়টা বেশি লাগে। তার মানে দেখো, চাষের পরিমাণ একই থাকছে, এই দুটো রাশি একে অপরের কি মানে একটা কমলে একটা বেড়ে যাচ্ছে, বা একটা বাড়লে একটা কমে যাচ্ছে। তার মানে পরস্পর ব্যস্তানুপাতিক বলে বা ব্যস্ত সম্পর্ক। আবার ধরো অনেক সময় কি হয়, আবার একইভাবে দূরত্বের ক্ষেত্রেও দেখো, গতিবেগের সময়, গতিবেগ তুমি যত বাড়াবে সময়টা তত কমবে, আবার গতিবেগ তুমি যত কমাবে সময় তত বাড়বে। একইভাবে এরকম আরো অনেক রাশি পাওয়া যাবে যেখানে দেখা যাবে কি যে দুটোও কিন্তু একসাথে বাড়তে পারে। যেমন ধরো তোমাদের বাড়িতে যদি 5 জন অতিথি আসে, 5 জন অতিথি আসলে ধরো দেখা গেল যে তোমার বাবা কি করলো না, 1 কিলো মাছ, 1 কেজি মাছ দিচ্ছে। কিন্তু তোমাদের বাড়িতে যদি 5 জনের জায়গায় 10 জন অতিথি আসে, তাহলে সমান পরিমাণ মাছ যদি খায় প্রত্যেক অতিথি, তাহলে কিন্তু তখন 1 কিলোতে হবে না, 2 কিলো লাগবে। তাহলে দেখো, এখানে কিন্তু কি হচ্ছে না, অতিথির পরিমাণ বা অতিথির সংখ্যা যখন বাড়ছে তখন কিন্তু মাছের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে এখানে এই যে দুটো রাশির কথা বললাম, এই দুটো রাশি কিন্তু কি না, পরস্পর সরল সম্পর্কে আছে। তো এইরকম যে এই যে দুটো রাশি, বা বলা হলো বীজগণিতের ভাষায় বলা হলো চলরাশি, এই দুটো চলরাশির মধ্যের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হচ্ছে ভেরিয়েশন, বা বাংলাতে বলা হচ্ছে ভেদ। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি? আজকের আলোচনার বিষয় হচ্ছে ভেদ বা ভেরিয়েশন। তো এখানে দেখো, আমরা যে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, যে ধরো দুটো চলরাশি এক্স আর ওয়াই। তো এই দুটো চলরাশি যদি একটার সাথে আরেকটা সমানুপাতে বৃদ্ধি পায়, বা দুটো এক্স বৃদ্ধি পেলে ওয়াইও বৃদ্ধি পাবে, ওয়াই বৃদ্ধি পেলে এক্সও বৃদ্ধি পাবে, তখন এই দুটো চলরাশির মধ্যে যে সম্পর্কটাকে আমরা প্রকাশ করব কিভাবে? এক্স প্রপোর্শনাল টু ওয়াই বা এক্স ভেরিজাস ওয়াই। তো এই যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বা এক্স ভেরিজাস ওয়াই, তো এই এক্স প্রপোর্শনাল টু ওয়াই বা এক্স ভেরিজাস ওয়াই যদি থাকে, তখন আমরা এই দুটো রাশির যে সম্পর্ক, এই সম্পর্কগুলোকে কিভাবে লিখব? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই, যেখানে কে হচ্ছে কি না, কে হচ্ছে ভেদ বা ভেরিয়েশন কনস্ট্যান্ট। এই কে কিন্তু কখনোই শূন্য হবে না, কে হচ্ছে নন জিরো নাম্বার, বা বলা ভালো এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। তো এই এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে যদি হয়, বা এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয়, বা এক্স ইকুয়াল টু কে ওয়াই হয়,
তখন এই দুটোকে আমরা কি বলবো, এক্স আর ওয়াই কে বলবো সরল ভেদে আছে। সরল ভেদে আছে, দুটো রাশি সরল ভেদে যুক্ত, বা এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ডাইরেক্ট ভেরিয়েশন। ডাইরেক্ট ভেরিয়েশন। এবার তুমি লক্ষ্য করো যে যদি এমনও তো হয় যে দুটো রাশি সরল ভেদে যুক্ত নয়, ধরো একটা রাশি এক্স আর একটা রাশি ওয়াই, একটা রাশি বাড়লে একটা রাশি কমছে, বা একটা রাশি কমলে আরেকটা রাশি বাড়ছে, তখন আমরা কি বলবো যে এক্স প্রপোর্শনাল টু 1/y, বা এক্স ইকুয়াল টু a/y, বা আমরা বলতে পারি xy ইকুয়াল টু কে। এখানেও কিন্তু কে ভেরিয়েশন কনস্ট্যান্ট, কে নট ইকুয়াল টু 0। আর এই যে দুটো এক্স আর ওয়াই, এই যে দুটো রাশি একে অপরের সাথে যুক্ত, xy ইকুয়াল টু কে, বা x প্রপোর্শনাল টু 1/y, বা x ইকুয়াল টু k/y, এগুলোকে বলবো ইনভার্স ভেরিয়েশন। ঠিক আছে, এই দুটি হচ্ছে মেন কথা এই চ্যাপ্টার। আচ্ছা, এবার ধরো অনেক সময় কি হয়, সবসময় দুটো রাশি দিয়ে কাজ চলে যায় এরকম তো হয় না। যেমন ধরো আমরা দেখবে আগের ক্লাসে পড়েছি, বা আমরা দেখব যে ধরো লম্ববৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোণ, তার যে সারফেস এরিয়া, বা বলা ভালো যে পার্শ্বতলের যে ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তো পাই আর এল মানে কি, যদি তুমি ধরো এই যে রেডিয়াস বা ব্যাসার্ধটাকে, ভূমির ব্যাসার্ধটাকে বাড়াও, তাহলে কি হবে, এসটা বাড়বে। আবার যদি ধরো এল মানে তির্যক উচ্চতাকে বাড়াও, তাহলেও কিন্তু দেখা যাবে এসটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই এসটা কিন্তু দুটো রাশির উপর নির্ভর করছে, যে আর এর মান যদি বাড়াও এল কে স্থির রেখে, তখন এর মান বাড়ছে। আবার এল এর মান যদি বাড়াও আর কে স্থির রেখে, তখনও কিন্তু এস এর মান বাড়ছে। তো আমরা এই ধরনের যে সম্পর্ক, এটাকে লিখতে পারি এস প্রপোর্শনাল টু আর পয়েন্ট এল ফিক্সড। আবার লিখতে পারি এস প্রপোর্শনাল টু এল পয়েন্ট আর ফিক্সড। এবার এই দুটো যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে আমরা এরকমও লিখতে পারি এস প্রপোর্শনাল টু আর এল। তো এই এস প্রপোর্শনাল টু আর এল এটা হলো কি, এই ভেদ আর এই ভেদ, এই যে দুটো ভেরিয়েশন, এই দুটো ভেরিয়েশনের জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদ। এবার ধরো এমন হতেই পারে যে x প্রপোর্শনাল টু y, আবার x প্রপোর্শনাল টু 1/z, তখন কিন্তু তুমি লিখতে পারো x প্রপোর্শনাল টু y ইন্টু 1/z, বা x প্রপোর্শনাল টু y/z। এবার তুমি এখানে ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট ব্যবহার করবে, x ইকুয়াল টু k ইন্টু y/z। এবার যখনই তুমি ভেরিয়েশন কনস্ট্যান্ট ব্যবহার করছো, k পাশে লিখবে নট ইকুয়াল টু 0, ব্র্যাকেট দিয়ে দিবে, হলো ভেদ ধ্রুবক। এই কথাটা লিখতে ভুলো না। ঠিক আছে, এই তিনটি জিনিস মেনলি আমাদের এই চ্যাপ্টারে থিওরি হিসেবে পড়ে। এরপর আমরা চলে আসছি কোষে দেখি 13। কোষে দেখি 13 কিছু অঙ্ক আমরা করে থাকছি। যেমন দেখো, আমরা গণিত প্রকাশ দশম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিয়ে ভাবছি, এটাকেই আমরা টেক্সট বুক হিসেবে ধরেছি। যেমন ধরো কোষে দেখি 13 একদম একের অঙ্কতে বলছি যে এ এবং বি সম্পর্কিত মানগুলি, এর সম্পর্কিত মানগুলি দেওয়া আছে, এ বি, এটা টেবিল করে দেওয়া আছে, এ আর বি দেওয়া আছে 25, 10, 30, 12, 45, 18, 250, 100। বলা আছে এ বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান নির্ণয় করি।
তো লক্ষ্য করো এখানে এ 25 ছিল, 30 হয়েছে, বি কিন্তু 10 থেকে 12 হয়েছে। আবার দেখো 30 থেকে 45 ছিল, তো 18 হয়ে গেছে, 45 থেকে 250 তো 100। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে এ বাড়লে কিন্তু বি বাড়ছে। তাহলে আমরা চেষ্টা করব দেখানো যে প্রতিটার যে এক্স বাই ওয়াই এটা কি কোনো ধ্রুবক আসছে। যদি ধ্রুবক আসে মানে সমান আসে, তাহলে বলবো হ্যাঁ এরা কিন্তু কি আছে না ডাইরেক্ট ভেরিয়েশনে আছে, সরল ভেদে আছে। আর যদি সমান না আসে তাহলে ডাইরেক্ট হবে না, আর ইনভার্স ভেরিয়েশন তো হবেই না এখানে। তাহলে আমরা লক্ষ্য করি যে 25/10 দেখো কত হবে, 5 2 5 5 5 2 30/12 6 5 2। দেখো এই প্রত্যেকটা দেখো 5 2। তাহলে দেখো আমরা বলতে পারলাম যে হ্যাঁ এ আর ভি কি সরল বেঁধে আছে এবং ভেরিয়েশন কনস্ট্যান্ট কে তার মান কত 5 2। এই যে প্রত্যেকটাই দেখো এক্স বাই ওয়াই এর মান 5 2, বোঝা গেল। আচ্ছা এবার আমরা চলে আসবো 4 এর দাগের অঙ্কতে। 4 এর দাগের 3 দেখো 4 এর দাগের 3 বলছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। তো এক্স ওয়াই এর সাথে যদি সরল ভেদে থাকে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, আর এক্স যদি জেড এর সাথে ব্যস্ত ভেদে থাকে এক্স প্রপোর্শনাল টু 1/z। এখান থেকে দেখো আমরা কি করব, এখন এই দুটো সম্পর্ক থেকে যৌগিক ভেদটা তৈরি করি। এক্স প্রপোর্শনাল টু y/z বা এক্স প্রপোর্শনাল টু y/z, এটা প্রপোর্শনাল টু হবে না, এটা ইকুয়াল টু হয়ে গেল a নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট। ভেরিয়েশন কনস্ট্যান্ট। আচ্ছা এবার দেখো তোমাকে কি বলা আছে, y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9 হলে x ইকুয়াল টু 1/6। ব্যাস, তাহলে এখানে তুমি x y z এর মান বসিয়ে, তাহলে x এর মান 1/6 ইকুয়াল টু k ইন্টু y এর মান হচ্ছে 5 বাই z এর মান হচ্ছে 9। এখান থেকে তুমি পাচ্ছ k ইকুয়াল টু 9/5 ইন্টু 6, 3/10। তাহলে k এর মান তুমি পেয়ে গেলে 3/10। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 3/10 ইন্টু y/z। এবার দেখো বলেছে যে y ইকুয়াল টু 6, z ইকুয়াল টু 1/5 হলে x এর মান হিসাব করে লিখি। তো এবার x ইকুয়াল টু 3/10 ইন্টু y ইকুয়াল টু কত, y ইকুয়াল টু 6 আর z ইকুয়াল টু 1/5, 3/10 ইন্টু 6 ইন্টু 5, 5 2 10, 2 3 6, 9 2 9। বোঝা গেল? খুব সহজ অঙ্ক এগুলো। এরপরে আমরা আসি 5 এর দাগের এক একটা দেখছি, যে বলছে x প্রপোর্শনাল টু y হলে দেখাই x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y। তো যে x প্রপোর্শনাল টু y, x প্রপোর্শনাল টু y হলে x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y। দেখো x ইকুয়াল টু k ইন্টু y, যেখানে k হচ্ছে কি না k নট ইকুয়াল টু 0, একটা ভেরিয়েশন কনস্ট্যান্ট। তাহলে x বাই y ইকুয়াল টু k। আমরা যদি যোগভাগ প্রক্রিয়া করি বা যেটাকে আমরা ইংরেজিতে বলি কম্পোনেন্ট টু ডিভিডেন্ড, কি হবে x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। বাস, এটাকে তুমি k প্লাস 1 বাই k মাইনাস 1, এটাকে তুমি একটা অন্য কনস্ট্যান্ট ধরে নাও k1। তাহলে দেখো এখান থেকে তুমি লিখতে পারলে x প্লাস y ইকুয়াল টু k1 ইন্টু x মাইনাস 1, x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস 1 হয়ে গেল। আচ্ছা এবার আমরা চলে আসি 5 এর দাগের 4 এর অঙ্কতে। 5 এর দাগের 4
এক্স 5 থেকে 4। দেখো এখানে বলছে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই প্রপোর্শনাল টু জেড, আর জেড প্রপোর্শনাল টু এক্স। ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো এখানে এক্স ইকুয়াল টু কে ওয়ান ইন্টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড, জেড ইকুয়াল টু কে থ্রি ইন্টু এক্স। তো এখান থেকে দেখো আমরা এক্স ওয়াই জেড গুণ করেছি, এক্স ওয়াই জেড মানে লেফট হ্যান্ড সাইডগুলো গুণ করলাম। একইভাবে দেখো কে ওয়ান কে টু কে থ্রি ওয়াই জেড এক্স, এক্স ওয়াই জেড ক্যান্সেল হলো, এদিকে পড়ে থাকবে ওয়ান, এদিকে থাকবে কে ওয়ান কে টু কে থ্রি। তাহলে এটি কি, এটি হচ্ছে কে ওয়ান কে টু কে থ্রি, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। দেখো 6 দাগে আমরা 6 দাগের 2 অঙ্ক করছি। এখানে বলা আছে কি যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, ফলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্রপোর্শনাল টু এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এটা দেখো, তো এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, তার মানে আমরা পেয়ে গেছি কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখান থেকে দেখো এক্স মাইনাস কে এক্স ইকুয়াল টু মাইনাস কে ওয়াই মাইনাস ওয়াই, এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস কে প্লাস ওয়ান ইন্টু মাইনাস কে মাইনাস ওয়ান। মাইনাস দুটোকে ক্যান্সেল করলে আমরা যে বাকি যে ধ্রুবকটা থাকছে সেটাকে আমরা কে ওয়ান ধরে দিলাম, ভেদ ধ্রুবক। এবার দেখো এই ভেদ ধ্রুবককে আমরা দুদিকেই ঘন করে নিচ্ছি, এক্স এস কিউ বাই ওয়াই কিউ ইকুয়াল টু কে ওয়ান কিউ। তাহলে কে ওয়ান কিউ যদি হয় এটাকে আমরা ধরে নিলাম কে টু। এরপর আবার যোগফল করো, এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, কে টু প্লাস ওয়ান বাই কে টু মাইনাস ওয়ান। এটাকে আবার একটা নতুন ভেদ ধ্রুবক ধরে নাও কে থ্রি। তাহলে কি দেখা গেল যে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ প্রপোর্শনাল টু এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 9। আচ্ছা আরেকটা করি, 7 দাগের 1 বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ বি, ফলে দেখাও যে এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু তুমি কে ধরতে পারো। এবার দুদিকেই 2 দিয়ে ভাগ করে দাও, এরপরে যোগ ভাগ করে দাও। যোগ ভাগ করলে কি পাবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস 2 বাই কে মাইনাস 2। লক্ষ্য করো এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে তুমি যদি ধরো, আচ্ছা এটা লিখেই দিলাম। এবার দুদিকে বর্গমূল করে নাও, a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়াল টু রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, a প্লাস বি প্রপোর্শনাল টু কে মাইনাস বি। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 9। নাইনে বলা আছে একটি গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সরলরেখে আছে। গোলকের আয়তন যদি ভি হয়, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমাদের বলা আছে কি ভি প্রপোর্শনাল টু আর কিউ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি প্রপোর্শনাল টু কে ইন্টু আর কিউ। এক পূর্ণ 1/2 এবং 2 পূর্ণ 1/2 মিটার দৈর্ঘ্যের
ব্যাস বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেখো তিন রকম ব্যাস আছে, 3R1, 1/1/2, 3/2। তাহলে R1 সমান পেয়ে যাচ্ছি 3/4। আচ্ছা 3R2 সমান বলা আছে 2, আচ্ছা 2, তাহলে এটা ঠিকই করেছিলাম। আচ্ছা এটাও 2R2, তাহলে R2 সমান হচ্ছে 1, আর 2R3 2/1/2, 5/2। আর এখান থেকে R3 সমান পেয়ে যাচ্ছি 5/4। তিনটে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, ব্যাস দেওয়া ছিল, তিনটে ব্যাসার্ধ আমরা বার করে পেলাম। আচ্ছা এবার দেখো এই যে গোলকটা তার তাহলে ভলিউম বা আয়তন কত, k ইন্টু R1 কিউব, k ইন্টু 3/4 তার হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে V2 k ইন্টু 1/3 আর V3 সমান k ইন্টু 5/4। এবার তিনটে গোলককে যখন আমরা গলাচ্ছি একটা বড় গোলক তৈরি হচ্ছে, তার মোট আয়তন কত হবে, V সমান V1 প্লাস V2 প্লাস V3। এটা সমান দেখো k ইন্টু 3/3/4 27/64 প্লাস 1 প্লাস 125/64, k ইন্টু 27 প্লাস 64 প্লাস 125/64, k ইন্টু 7 4 11 6 2 8 9, k ইন্টু 6 9 10 11, কাটাকুটি যাবে, 4 4 16, 4 5 20, 4 4 16, 27। তাহলে দেখো k ইন্টু 3/2 তার 40। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আবার দেখো সেই একই জায়গায় ফিরে এসে V সমান k ইন্টু 3/2 তার 40। তাহলে এই যে বড় গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ আর আমরা পেয়ে গেলাম 3/2। তাহলে ব্যাসার্ধ যদি 3/2 হয়, ব্যাস কত হবে, 3 মিটার। এবার আমরা আসছি কোশ্চেন নাম্বার 11। আছে A proportional to B, B proportional to C, ফলে দেখাই যে AQ BQ plus BQ CQ plus CQ AQ proportional to ABC into AQ plus BQ plus CQ। দেখো আমি এটা পুরোটা করে দিচ্ছি না, আমি একটু জাস্ট হিন্টসটা দিয়ে দিচ্ছি। A সমান K ইন্টু B বা K1 ইন্টু B, আবার এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ B সমান K2 ইন্টু C। তাহলে এখান থেকে দেখো তুমি পেয়ে গেলে A সমান K1 ইন্টু B ইকুয়াল টু K1 K2 ইন্টু C। তাহলে A এর তুমি দুরকম মান পেলে, এর মান একবার পেলে, এর মান তুমি পেয়ে গেলে K3 ইন্টু C, এখানে K1 K2 এর মানটা K3, আর B এর মান তুমি পেয়ে গেলে K3 ইন্টু C। এবার কি করব,
আমরা এ কিউ বি কিউ প্লাস বি কিউ সি কিউ প্লাস সি কিউ এ কিউ বাই এবিসি ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এখানে প্রত্যেকটা জায়গাতে এ এবং বি এর মান বসিয়ে দেবো, সিটাকে লিখে দেবো। তাহলে দেখো এ বি এর মান বসালে প্রথমে এ কিউটাকে আমরা লিখতে পারি কে থ্রি কিউ ইন্টু সি কিউ ইন্টু বি কিউ এর মান লিখতে পারি কে টু কিউ ইন্টু সি কিউ প্লাস, এইভাবে প্রত্যেকটা যদি আমরা মান বসে পাই যাই, দেখা যাবে কি উপর থেকেও সি টু দি পাওয়ার সিক্স কমন যাবে, নিচ থেকেও সি টু দি পাওয়ার সিক্স কমন যাবে। তাহলে উপর থেকে সি টু দি পাওয়ার সিক্স একটা ধ্রুবক আসবে, নিচ থেকেও সি টু দি পাওয়ার সিক্স একটা ধ্রুবক আসবে। এবার সি টু দি পাওয়ার সিক্স গুলোকে ক্যান্সেল করবো, ধ্রুবক বাই ধ্রুবক থেকে যাবে, তার মানে ধ্রুবক হয়ে গেল। এটা যদি ধ্রুবক হয়ে যায় পুরোটাই, এটা যদি আমরা পুরোটাকেই আমরা একটা ধ্রুবক লিখতে পারি, তাহলে কি হবে, এটা প্রপোর্শনাল টু এটা, এই সম্পর্কটা পেয়ে যাবে। আমরা চলে আসছি 15 দাগের মধ্যে। 15তে কি বলা আছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সরলভেদে পরিবর্তিত হয়, ভি প্রপোর্শনাল টু আর কি। আচ্ছা, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্রপোর্শনাল টু তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সরলভেদে পরিবর্তিত হয়, আর স্কয়ার। প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তো এখানে দেখো ভি সমান কে ওয়ান ইন্টু আর কি, আর এস সমান কে টু ইন্টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান কত পাবো, ভি স্কোয়ার সমান কে ওয়ান স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার সিক্স, আর এস এর কিউ সমান আমরা পাবো কে টু কিউ ইন্টু আর টু দি পাওয়ার সিক্স। ব্যাস, এরপরে আমরা ভি স্কোয়ার বাই এস কিউ যদি করি, তাহলে দেখো কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউ, আর টু দি পাওয়ার সিক্স আর আর টু দি পাওয়ার সিক্স ক্যান্সেল, এটাকে তুমি একটা অন্য ধ্রুবক ধরে নাও কে, তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু টু দি পাওয়ার সিক্স। আয়তনের বর্গ আর সমগ্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল তার বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তার ঘন সমানুপাত। এখানে আমরা শর্ট টাইপের দু একটা কোশ্চেনে আসি, যেমন ধরো বা এমসিকিউ বলি, এমসিকিউ 16 দাগের যে এমসিকিউ, এখানে দেখো খুব সহজ এমসিকিউ গুলো। যেমন ধরো 2 এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এমসিকিউ 2 এক্স প্রপোর্শনাল টু ওয়াই ফলে আমরা বুঝতেই পারছি যে এক্স কিউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার হবে। যদি এক্স কিউ প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার ওয়াই কিউ থাকতো তাহলে সেটাই উত্তর হতো, তাহলে এটা অপশন ডি। আচ্ছা, ধরো 5-এরটা, এগুলো বাকিগুলো তোমরা একটু পড়বে, আমি আর এগুলো ইয়ে করছি না। 5-এরটা বলছি যে ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু 1/x, জেড মাইনাস এক্স প্রপোর্শনাল টু 1/y, x minus y proportional to 1/x, sorry 1/z। তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করো। তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করতে গেলে দেখো তুমি এখানে কি করবে, এখানে x into y minus z proportional to 1, তাহলে xy minus yz equal to k1 into 1। একইভাবে zx মাইনাস xy ইকুয়াল টু k2 পাবে দ্বিতীয় সম্পর্ক থেকে, আর তৃতীয় সম্পর্ক থেকে xz মাইনাস yz k3 পাবে। তো দেখা গেল যে এই যে লেফট হ্যান্ড সাইডে আমরা যদি যোগ করি 0 হয়ে যাচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডে যোগ করবো তাহলে k1 প্লাস k2 প্লাস k3 সমান 0। তিনটি ভেদ ধ্রুবকের মধ্যে সম্পর্ক আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে একবারেই শর্ট অ্যান্সার টাইপের একটা অঙ্কই করবো শুধুমাত্র, বাকিগুলো খুব সোজা তোমরা নিজেরাই করবে। শর্ট অ্যান্সার টাইপ 17/5।
75 বলছে যে যদি বি প্রপোর্শনাল টু এ কিউ, বি প্রপোর্শনাল টু এ কিউ এবং এর বৃদ্ধি হয়, এর বৃদ্ধি হচ্ছে 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধির অনুপাত কত? তো ধরো এর যে দুটো রাশি, মানে বৃদ্ধি মানে কি, প্রথমে যা ছিল তারপরে যা তা হয়েছে, তাহলে a1 প্রথমে ছিল তারপরে a2 হয়েছে, তাহলে a1:a2 ইকুয়াল টু 2:3। তো যখন a1 ছিল তখন b1 প্রপোর্শনাল টু, তাহলে a1 কিউ হবে, আর b2 প্রপোর্শনাল টু a2 কিউ হবে। তাহলে দেখো এটা তো একটাই সম্পর্ক, এটা b ইকুয়াল টু k ইন্টু a কিউ ছিল, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, b1 সমান k ইন্টু a1 কিউ আর b2 সমান হচ্ছে k ইন্টু a2 কিউ। তাহলে b1 বাই b2 সমান a1 কিউ বাই a2 কিউ। এখানে a1 বাই a2 তারপর কি 2/3 তার হোল কিউব, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 8/27। তাহলে b1 বাই b2 সমান 8/27, তাহলে অনুপাত কত হয়ে গেল, b1:b2 সমান 8:27। তাহলে আমরা বি এর অনুপাত পেয়ে গেলাম। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করো আর দেখতে থাকো আমার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।